বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়টার শিরোনাম হলো পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে পূর্বের ক্লাসগুলিতে আমি স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছি। তারপর আমি সর্বশেষ ক্লাসে সান্দ্রতা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যদি একটা দেখি, আমার হাতে যে কলমটা আছে, কলমটা যদি আমি এখানে ছেড়ে দিই, সে পড়ে। আমরা জানি তার একটা বলের কারণ সেটা পড়ে, সেটা হলো মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বলটা হচ্ছে অভিকর্ষ বল। হ্যাঁ, পৃথিবীতে যে বলটা আনি সেই বলটাকে আমরা মহাকর্ষ বল, বা সেটাকে স্পেশাল নাম হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের কারণে সে তার ত্বরণ ব্যাগ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার ব্যাগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। কিন্তু একটা তরলের মধ্যে যদি একটা বস্তুকে আমরা ফেলে দিই, সেই বস্তুটা কি সেই ব্যাগে পড়বে? তরলের মধ্যে কি সেই ব্যাগটা পড়বে? ব্যাগ কি সবসময় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বৃদ্ধি পাবে? তোমরা কখনো কি চিন্তা করেছো বা খেয়াল করেছো? আসলে একটা বস্তুকে আমরা পানির মধ্যে ফেলে দিলে প্রথম অবস্থায় তার ব্যাগ বৃদ্ধি পেলেও একসময় দেখা যাচ্ছে কিছু দূর যাওয়ার পর তার ব্যাগ আর বৃদ্ধি পায় না, একটা নির্দিষ্ট ব্যাগে নিচের দিকে পড়তে থাকে। হ্যাঁ, সেই ব্যাগটাকেই বলা হয় প্রান্তিক বেগ বা অন্তবেগ। কেন এই প্রান্তিক বেগ বা অন্তবেগ হয় তা নিয়ে আমরা আসলে এখন একটু ডিটেলস আলোচনা করব। আর এই প্রান্তিক বেগের মানটা বা কেমন করে আমরা বের করতে হয় সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন্তবেগ বা প্রান্তিক বেগ। অন্তবেগ বা প্রান্তিক বেগ, যেটাকে টার্মিনাল ভেলোসিটি বলা হয়। আমরা যদি একটা মনে করো পানির লম্বা একটা জার বিবেচনা করি, তাহলে একটা জারটা যদি পানির দ্বারা ভর্তি থাকে, তাহলে কী ঘটে দেখো। এখানে যদি আমরা একটা মার্বেলকে ফেলে দিই, মার্বেলটা প্রথমে যখন এই জায়গায় থাকবে তখন তার ওজনটা তাকে নিচের দিকে ক্রিয়া করে, কিন্তু তার উপর বাধাদানকারী বলটা তেমন একটা থাকে না। ফলে প্রথম অবস্থা হয়তো তার ব্যাগ জাস্ট ছেড়ে দিলে তার ব্যাগ প্রতি সেকেন্ড 9 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে যখন তরলের মধ্যে আমরা ফেলে দিচ্ছি, সেই তরলের মধ্যে ফেলে দেওয়ার কারণে সে যখন যতই নিচের দিকে নামতে থাকবে, নামতে যখন এক সময় আসবে, ততই তার মধ্যে 3টা বল মূলত কাজ করে। একটা হচ্ছে তার ওজন ডব্লিউ নিচের দিকে কাজ করছে, একটা হচ্ছে আমরা যে একটা বল উপর দিকে যে বল, একটা নয় 2টা বল কাজ করবে। একটা আমরা জানি প্লবতা কাজ করে। প্লবতা ঊর্ধ্বমুখী বল, যে কোনো তরলের মধ্যে কোনো বস্তুকে ডুবালে ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে। আর এখন যে নতুন যুক্ত হলো সেটা হলো সান্দ্র বল কাজ করে। একটা তরলের ঘনত্বের উপর কিন্তু সেই বস্তুটার ব্যাগটা নির্ভর করে। তাহলে এখানে কাজ করে 2টা বল, একটা হচ্ছে প্লবতা আর একটা হচ্ছে সান্দ্র বল। এই প্লবতা এবং সান্দ্র বল যতই নিচের দিকে যাবে ততই এই 2টা মান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু ওটার ওজনটা কিন্তু স্থির থাকে। থাকতে থাকতে এক সময় এক জায়গায় পৌঁছে যেখানে গেলে সান্দ্র বল এবং এই 2টা বলের সমষ্টি পরিমাণটা কিন্তু সমান হয়ে যায়। ফলে নিট ত্বরণ শূন্য হয়ে যায়। হ্যাঁ, নিট ত্বরণ যখন শূন্য হয়ে যায় তখন তার আর বেগ বৃদ্ধি পায় না, একটা নির্দিষ্ট বেগে পুরো তলদেশ পর্যন্ত পড়ে। যে ঘটনা আমরা জানি, বৃষ্টির ফোঁটা যখন উপর থেকে পড়ে, সেই ফোঁটা কিন্তু অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে প্রথম অবস্থায় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বৃদ্ধি পায়। কিন্তু সেই হারে যদি বৃদ্ধি পেত আর এই কয়েক কিলোমিটার অতিক্রম করে যখন আমাদের উপর পড়তো, তাহলে আমরা কিন্তু বৃষ্টির ফোঁটার কারণে অনেক ব্যথা পেতাম, আমাদের শরীরে কিন্তু ক্ষত হতে পারত। কিন্তু এই প্রান্তিক বলের ব্যাগের কারণে সেটা কিন্তু একটা নির্দিষ্ট বেগে পৌঁছার পর তার নিট ত্বরণ যখন শূন্য হয়, সেই নির্দিষ্ট একটা বেগই বাকিটা পথ নেমে আসে। আবার চলো আমরা আসলে প্রান্তিক বেগটা কি। আসলে কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থ ছেড়ে দিলে তার ব্যাগ প্রথম অবস্থা
বৃদ্ধি পেতে পেতে একটা নির্দিষ্ট বেগে পৌঁছার পর তার বেগ আর বৃদ্ধি পায় না, কারণ তার উপর ত্বরণটা শূন্য হয়ে যায়। তখন একটা নির্দিষ্ট বেগ এসে পড়তে থাকে, সেই বেগটাকে বলা হয় কি তার প্রান্তিক বেগ বা অন্তবেগ। তাহলে আমরা এখানে যেটা দেখছি সেখানে দুইটা কাজ করছে। একটা হচ্ছে তার এই একটা বস্তুর উপর প্রান্তিক বেগের ক্ষেত্রে আমরা যেটা দেখছি একটা নিম্নমুখী বল বা ওজন কাজ করে না, ওজনটাকে আমরা বলতে পারি ডব্লিউ ইকুয়াল টু, ওজনটাকে যদি আমরা ডব্লিউ লিখি আর ডব্লিউ ইকুয়াল টু লিখতে পারি আমরা কত mg, আর এই mটাকে আমরা লিখতে পারি v⁻, জি। এটা কোন কার m, এই গোলকটা সেই গোলকটা কঠিন পদার্থ সাধারণত হয়, সেই জন্য সলিড লিখবো আমরা v⁻g, আর v⁻gকে আমরা লিখতে পারি 4/3 πr³ ρsg। তাহলে এই নিম্নমুখী বলটা হলো বা ওজনটা হলো 4/3 πr³ ρsg। অপরদিকে প্লবতা, ঊর্ধ্বমুখী বল যেটা বল বা প্লবতা যেটা, সেটাকে যদি আমরা ইউ ধরি, ইউটার আমাদের লিখি, ইউটাকে আমরা প্লবতাটাও মূলত v⁻g, তবে এটা যেহেতু অপসারিত প্লবতা আর কিছু নয়, অপসারিত পানির ওজনের সমান। কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে নিমজ্জিত করলে তার মধ্যে ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে, যেটা অপসারিত পানির ওজনের সমান হয়ে থাকে মূলত। তো সেটা ভি, যেহেতু এই ভি আর এই ভি একই থাকবে, কিন্তু রোটা হবে তরলের এই গোলকের সমায়তনের, সেজন্য রোটা হবে ফ্লুইড আমরা যদি বলি। আর তাহলে 4/3 πr³ ρfg লিখতে পারি। অপরদিকে যে বলটা কাজ করে সেটা হলো সান্দ্র বল। এটাকে যদি আমরা এফ লিখি, এফ কিছুক্ষণ আগে আমরা যেটা পেলাম, এফ ইকুয়াল টু সান্দ্র বল 6πr⁻v। তাহলে প্রান্তিক বেগের ক্ষেত্রে, অর্থাৎ প্রান্তিক বেগ তখনই হবে যখন এই দুইটা বলের মান, এই দুইটা সমষ্টি এটার সমান হয়ে যাবে। অর্থাৎ ঊর্ধ্বমুখী বলের সমষ্টি, ঊর্ধ্বমুখী দুইটা বল এত প্লাস এত, হ্যাঁ, আর নিম্নমুখী একটা বল, দুইটা এই ঊর্ধ্বমুখী বল এবং নিম্নমুখী বল যখন পরস্পর সমান হবে তখন ত্বরণটা শূন্য হয়ে যায়। আর ত্বরণ শূন্য হলে আমরা জানি তার বেগ স্থির বেগে এসে নিচের দিকে পড়তে থাকে, এবং সমস্তটা পথ কিন্তু একটা নির্দিষ্ট প্রথমস্ত বেগ বৃদ্ধি পাবে, এই জায়গায় এসে বাকি পথটা সে একই বেগে যাবে, সেই বেগটাকে আমরা বলছি প্রান্তিক বেগ। তাহলে প্রান্তিক বেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি u প্লাস f ইকুয়াল টু w। তাহলে ইউটা হবে, ইউর মানটা জানি আমরা 4/3 πr³ ρfg প্লাস 6πr⁻v ইকুয়াল টু 4/3 πr³ ρsg। এখন আমরা আমাদের যেহেতু প্রান্তিক বেগের মান রাশিমালা আমরা বের করব, সুতরাং এটা আমরা রেখে ওইটা ওই পাশে নিয়ে যাই, বা 6πr⁻v সমান হচ্ছে 4/3 πr³ ρs। যেহেতু এটা এই পাশে নেব এবং এটা মধ্যে সব কমন যাচ্ছে, তাহলে ρs মাইনাস ρf ইন্টু জি, এটা কমন, দুইটার একই জিনিস। হ্যাঁ, তাহলে আমরা যেটা পাচ্ছি, আমাদের দরকার ভি এর মান, তাহলে ভি সমান দাঁড়াচ্ছে কত 4/3 πr³ ρs মাইনাস ρf ইন্টু জি ডিভাইডেড বাই, এটা 3 আছে, এখানে আমরা ভি ছাড়া বাকি সব নিয়ে যাব, ইন্টু 6πr এটা, এখানে আমাদের এই পাই কেটে যাবে, তারপর 6 যদি কাটি 3, এটা কাটলে হয় 2,
আর পাই কাটা যায়, এই পাই কাটা যায়, তাহলে সুতরাং ভি দাঁড়ায় 2r² রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইড বাই 9 এটা। এটা হলো অন্তবেগের রাশিমালা, যে আমরা এই কত বেগে পড়বে আমরা যদি যে গোলকটাকে ফেললাম তার ঘনত্ব জানি আমরা রো এস, যে তলের মধ্যে ফেলছি সেটা তার ঘনত্ব যদি হয় রো এফ, আর ওই তরলের সান্দ্রতা গুণাঙ্ক এবং ব্যাসার্ধ যদি জানি তাহলে সে কত প্রান্তিক বেগ নিয়ে পড়বে সেটা আমরা বের করতে পারবো। এক্ষেত্রে আমাদের প্রান্তিক বেগের মানটা হলো এটা। এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, এটা যদি গোলক অর্থাৎ কঠিন পদার্থ, এই কঠিন পদার্থ যদি উল্টো হয়ে যায়, পানির তরল পদার্থ থেকে কঠিন পদার্থের ঘনত্বটা বেশি, সেক্ষেত্রে এইটার সূত্রটা যদি এমন হয়। কিন্তু বুদবুদের ক্ষেত্রে মানে বায়ু বুদবুদ যদি আমরা ছেড়ে দিই তখন তো সে নিচের দিকে না যেয়ে কী হবে, বায়ু বুদবুদের ক্ষেত্রে কী হবে, ক্ষেত্রে এই সূত্রটা দাঁড়াবে ভি সমান সমান দাঁড়াবে ভি ইকুয়াল টু 2r² রো এস মাইনাস রো এফ না হয়ে রো এফ মাইনাস রো এস ইন্টু জি। কারণ পদার্থ যেটা এসটা সলিডটা যদি হালকা হয়, হ্যাঁ, তখন সে উপরের দিকে উঠবে, তখন উপর দিকে তার ওজনটা ইয়েটা এই রো এফের জায়গায় রো এসের জায়গায় রো এফ হবে, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে আমরা যেটি জানলাম এখন, এই যে স্টোকসের সূত্রটা জানলাম, তারপর প্রান্তিক বেগের রাশিমালাটা জানলাম। আসলে আমরা যে সান্দ্রতার ক্ষেত্রে আমরা যে জানি, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বৃষ্টির ফোঁটা, এই প্রান্তিক বেগ আছে বলে যখন আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ে তখন বৃষ্টির ফোঁটাটা কিন্তু এই বেগ বৃদ্ধি পায়, প্রথম অবস্থা বেগ বৃদ্ধি পায়, কিন্তু নির্দিষ্ট দূরত্ব নামার পরে তার বেগ কিন্তু মানে স্থির হয়ে যায়, অর্থাৎ তার উপর ক্রিয়াশীল নিট ত্বরণটা শূন্য হয়ে যায়, ফলে সে একটা নির্দিষ্ট ব্যাগে পড়ে। ফলে আমাদের উপর অনেক এত দূর থেকে আসলেও আমাদের শরীরে যখন পড়ে তত বেশি একটা ব্যথা আমরা পাইনি। হ্যাঁ, তো আজকে আমরা সান্দ্রতা নিয়ে আলোচনা করলাম, সান্দ্রতার ক্ষেত্রে প্রান্তিক বেগের সূত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজ আমরা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।